এটা একটা ছল হতে পারে আমেরিকানদের যে এই আলোচনা এবং অগ্রগতির কথা বলে একটু বিশ্ববাজারকে একটু শান্ত রাখা। ইরাকের সরকার তারা বলছে, মুখে বলছে যে ইরাকের ভূখণ্ডে কোনো আক্রমণ আসলে সেটা তারা প্রতিহত করবে। কিন্তু যখন আমেরিকান বিমান এসে বোমা বর্ষণ করে তখন কিন্তু ইরাকি বাহিনী কোনো প্রতিহত করার চেষ্টাই নেয় না। পারস্য উপমহাসাগরে যেসব আরব রাষ্ট্র আছে ছোট, ছোট দেশগুলো এবং সৌদি আরব বড় রাষ্ট্র, তারা কিন্তু কখনোই ইসলামী বিপ্লবকে গ্রহণ করে নেয়নি। আদর্শগত দিক থেকে ইরান আর এই পারস্য দেশগুলোর উপমহাসাগরীয় দেশগুলোর মধ্যে যে বিরোধ, সেটা আপনি তো দূর করতে পারবেন না। একসময় লেবানন ছিল ফ্রান্সের উপনিবেশ এবং ফ্রান্স মনে করে যে লেবাননকে মানে দেখভাল করার একটা দায়িত্ব তার আছে। হিজবুল্লাহ এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার সাথে কোনো সহযোগিতা করতে প্রস্তুত না। তারা বলছে যে ইসরায়েল যতদিন হুমকি থাকবে, ইসরায়েল যতদিন লেবাননে আক্রমণ চালানোর জন্য বসে থাকবে, ততদিন আমরা ইসরায়েলকে প্রতিহত করার জন্যই আমরা সশস্ত্র থাকব। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের অতিথি বিবিসি বাংলার সাবেক প্রধান ও রাজনৈতিক আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফা। আমাদের আলোচনার বিষয় যথারীতি মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া আগ্রাসন এবং তার বিশ্বব্যাপী যে তার ক্রিয়া প্রতিক্রিয়া, এসব নিয়ে কথা বলবো। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত চর্চা সংলাপে। আপনাকে ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে হরমুজ প্রণালী তারা দখলে নেবেন, খার্ক যেখান থেকে ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয় সেটি তারা দখলে নেবেন। এখন শোনা যাচ্ছে এই দখলে নেয়ার আগেই যুদ্ধ শেষ করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন যে তারা কয়েক সপ্তাহে শিগগিরই যুদ্ধ শেষ করতে চান। তাহলে যুক্তরাষ্ট্র কি মানে নতি স্বীকার করলো? না, নতি স্বীকার করেছে সেটা এখনই বলা যাবে না। কারণ এই যুদ্ধ শেষ হতে যাচ্ছে, আমরা এখনই শেষ করে দিচ্ছি। এইসব কথাগুলা বলা হয় যাতে তেলের বাজার এবং শেয়ার বাজারে একটু স্বস্তি আসে। মানে দেখা যায় যখনই এরকম কোনো কথা আসে যে আলোচনা হচ্ছে এবং আমরা অগ্রগতি করছি, তখনই দেখা যায় যে তেলের দাম একটু কমে, শেয়ার বাজার একটু চাঙ্গা হয়। তো এটা একটা ছল হতে পারে আমেরিকানদের যে এই আলোচনা এবং অগ্রগতির কথা বলে একটু বিশ্ববাজারকে একটু শান্ত রাখা। কারণ অন্যদিকে কিন্তু এই যে খার্গ দ্বীপ বা ওই হরমুজ প্রণালী দখলের যে কথা ট্রাম্প মাঝে মধ্যে বলে থাকেন, এই দখলের জন্য যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি কিন্তু থেমে নেই। আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যে যেই ধরনের মানে শক্তি, সামরিক শক্তি, সৈন্য সমাবেশ দরকার, সেটা কিন্তু করে যাচ্ছে। এবং ওয়াল স্ট্রিট জার্নালে কিন্তু সম্প্রতি একটা খবর হয়েছে যে আরো 10,000 সৈন্য সেখানে পাঠানো হচ্ছে। কাজেই এই দখল প্রক্রিয়ার জন্য যেই শক্তি দরকার সেটা আমেরিকা অর্জন মানে সঞ্চয় করে চলেছে। এখন ইরান জানে যে আমেরিকা এর আগে যেটা করেছে যে আলোচনা চলাকালেই কিন্তু হামলা করেছে। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আলোচনা চলছিল। আলোচনার মাঝে তারা হামলা করেছে। অর্থাৎ আলোচনা চললে মনে করা হয় যে ইরানিরা একটু শান্ত থাকবে। তাদের মনোযোগ চলে যাবে আলোচনার দিকে। যুদ্ধের দিকে থেকে একটু মনোযোগ সরে যাবে। তখনই আক্রমণটা হয়। কাজেই ইরানিরাও একটু কিন্তু সতর্ক থাকবে যে এই যে আলোচনার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে একটা মানে ট্রিক আরকি। মানে সবার দৃষ্টি অন্যদিকে কৌশল, অপকৌশল। এবং হঠাৎ করে অতর্কিত হামলা যাতে চালাতে পারে। কাজে সেই সম্ভাবনাটাও কিন্তু আছে। এখনো যে এই যুদ্ধটা যে আরেকটা পর্বে, আরো বিপজ্জনক পর্বে যাওয়ার যে সম্ভাবনা নাই, সেটা আমি বলব না। আর আলোচনার ব্যাপারটা হচ্ছে যে আমেরিকানরা আজও বলছে যে আলোচনা খুবই সিরিয়াসলি চলছে এবং অনেক অগ্রগতি হচ্ছে। আর ইরানিরা ওদিকে বলছে যে কোনো আলোচনাই হচ্ছে না। তো এখন আপনি কোনটা নিবেন? আলোচনা হচ্ছে কি হচ্ছে না? নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। তলে, তলে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা হচ্ছে। কিন্তু আমেরিকানরা যেভাবে বলছে যে একেবারে আলোচনা হচ্ছে যেটা একেবারে যুদ্ধের মানে শেষ প্রান্তে নিয়ে যাবে, অত সিরিয়াসলি বোধহয় হচ্ছে না। কারণ ইরানিরা এখন টোটালি অস্বীকার করছে যে কোনো আলোচনাই হচ্ছে। এবং আপনি দেখলেন যে গতকালকে না, তবে ইরান স্বীকার করেছে যে তারা আলোচনার প্রস্তাব দিয়েছে। এটি কিন্তু আলোচনার প্রস্তাব না। না, আলোচনার প্রস্তাবের কথা বলেনি। তারা বলেছে যে আমেরিকার কাছ থেকে তারা 15 দফা কিছু প্রস্তাব পেয়েছে।
15 15 দফা দফা, দাবি হ্যাঁ। 15 দফা দাবি পেয়েছে। সেই 15 দফা দাবিটা হচ্ছে মূলত একটা আত্মসমর্পণের দলিল। ওটা আলোচনার দলিল না। ওইটা একটা মানে আত্মসমর্পণের দলিল। মানে এবং যে ইরান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে, এই ধরনেরই দলিল। মানে ওই দলিলে 15 দফা যদি ইরান মানে তাহলে ওইটা আত্মসমর্পণ ছাড়া কিছুই না। ইরান সেটা জানে। সেজন্য তারা সেটা প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করে তাদের নিজেদের 5 দফা দাবি তারা যেই পথে ওটা আসছে সেই পথে সেটা আবার ফেরত পাঠিয়েছে। কাজেই এখানে কোনো আলোচনা হচ্ছে না বা কোনো আলোচনার মানে কথাই হচ্ছে না। তবে একটা কথা শোনা গিয়েছিল যে পাকিস্তান একটা মধ্যস্থতা করছে এবং পাকিস্তান হয়তো এই আলোচনার একটা মানে আয়োজন করবে ইসলামাবাদে। এবং আমরা দেখলাম যে গতকাল ইসলামাবাদে বেশ কিছু অন্যান্য দেশের সৌদি আরব, মিশর, আম তুরস্ক এদের পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হয়েছে সেখানে। তো এই বৈঠকের কি ফলাফল হলো? ফলাফল কিন্তু শূন্য। কারণ এর থেকে কোনো ব্রেক থ্রু আসে নাই। কোনো ঘোষণা আসে নাই যে এইভাবে তারা আগাবে বা ইরানকে তারা এই আহ্বান জানাচ্ছে বা আমেরিকাকে এই আহ্বান জানাচ্ছে। কিছুই আসে নাই। কাজেই এই পাকিস্তানের যেই উদ্যোগ এখানে একটা কূটনৈতিক আলোচনার জন্য সেই উদ্যোগও যে খুব বেশি আগাচ্ছে তাও না। অন্যদিকে যুদ্ধ কিন্তু পুরোদমে চলছে। আজকেই হরমুজ প্রণালীতে না, হরমুজ প্রণালীর বাইরে দুবাইয়ের কাছে একটা কুয়েতি তেলবাহী জাহাজে আক্রমণ হয়েছে। এবং ইরান বলছে যে তারা আজকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন বিভিন্ন জায়গায় আমেরিকান রেডার এবং অন্যান্য ঘাঁটির উপর আক্রমণ চালিয়েছে। কাজেই এদিকে আক্রমণ আর ইসরায়েল তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে। কাজেই হামলা কিন্তু অব্যাহত। এটা কিন্তু থেমে নেই। তেহরানের পাশাপাশি লেবাননেও কিন্তু হামলা জোরদার করেছে এবং এই ইসরায়েল প্রথমবারের মতো স্বীকার করেছে তাদের 4 জন সেনা এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর 4 জন আর 3 জন সেনা মারা গেছেন। হ্যাঁ, ইসরায়েল যেটা করছে লেবাননে সেখানে মানে ধীরে, ধীরে সৈন্য ঢুকাচ্ছে। এবং হিজবুল্লাহ যেটা করছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী তারা বলছে যে তারা ইসরায়েলের অভিযান আটকানোর জন্য কোনো প্রচেষ্টা নিবে না। কিন্তু তারা যেটা করবে তারা গেরিলা কায়দায় ওদেরকে মানে কি বলবো তাদের অবস্থান দৃঢ় করার সুযোগ দিবে না। মানে এক ধরনের ফাঁদ তৈরি করবে। হয়রানিমূলক আক্রমণ চালিয়ে যাবে। যাতে করে মানে ইসরায়েল বুঝতে পারে যে তারা ওই জায়গাটা দখলে নিলেও তারা দখলটাকে ধরে রাখতে হলে তাদেরকে প্রচুর সময় এবং প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। সো এই খেলা চলছে লেবাননে। কিন্তু এদিকে যে বড় যুদ্ধ আমেরিকা এবং ইরানের মধ্যে সেটা এখন ট্রাম্পের জন্য তো অবশ্যই এটা একটা বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। কারণ তাকে কিছু একটা করতে হবে। হয় সরে আসতে হবে যেটা তার জন্য খুবই অপমানজনক। যদি সে তার আসল দাবিগুলা না পূরণ করে চলে আসতে হয়। এজন্য দেখবেন যে তাদের যুদ্ধের লক্ষ্য কিন্তু তারা একটু বদলে দিচ্ছে। মার্কো রুবিও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন এখন, যেসব কথা বলছেন যে তাদের যুদ্ধের লক্ষ্য কি ছিল, সেগুলা কিন্তু ১ম এ যেগুলা বলা হয়েছিল সেগুলোর মতন না। সেগুলো থেকে সরে আসছে। এখন রেজিম চেঞ্জ, এখন মার্কো রুবিও বলছেন যে রেজিম চেঞ্জও তাদের লক্ষ্য নয়। হলে তারা খুশি, এরকম কথা একটা বলছে। কিন্তু যুদ্ধ কিন্তু শুরু করেছিল রেজিম চেঞ্জের আহ্বান জানিয়েই। কিন্তু আপনি লেবাননের কথা বললেন, ইরানে ইসরায়েলি হামলার কথা বললেন। এর পাশাপাশি ইরাকে কিন্তু আ ইরানের মার্কিন স্থাপনায় ইরানের আ অভিযান এবং হামলা জোরদার হয়েছে। ইরান এবং ইরানের সমর্থক গোষ্ঠী, ইরাকে যে ইরানের সমর্থক গোষ্ঠী আছে তারা কিন্তু সেখানে মার্কিন স্থাপনায় জোরদার হামলা করেছে এবং আ হামলার মাত্রা বাড়ছে। হ্যাঁ, ইরাকের যেই গ্রুপগুলো আছে পপুলার মোবিলাইজেশন ফোর্স তাদেরকে বলে। তারা মূলত শিয়া বাহিনী এবং তারা ইরান সমর্থিত। ইরানই তাদেরকে গঠন করেছিল ২০১৪ সালে। তারা এখন ইরাকের সামরিক বাহিনীর অংশ। কিন্তু তারা আপনি যেটা বলছেন যে ইরাকের ভেতরে এবং ইরাকের যেই স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল আছে উত্তরে, ইরাকের উত্তরে, সেখানেও আমেরিকান ঘাঁটির উপর হামলা চালাচ্ছে। শুধু তাই না, জর্ডান দাবি করছে যে জর্ডানের ভেতরেও এই পিএমএফ এরা হামলা করেছে। এবং আমেরিকানরা এই পিএমএফ এর বেশ কয়েকটা ঘাঁটিতে বোমাবর্ষণ করে বেশ কিছু পিএমএফ নেতা এবং কমান্ডার এবং সৈন্য হত্যা করেছে। কাজেই ইরাকের ভেতরের যুদ্ধটা কিন্তু বেশ এটা খুব বেশি খবরে আসে না। কিন্তু এটা বেশ ধ্বংসাত্মক এবং রক্তক্ষয়ী একটা রূপ নিচ্ছে। ইরাকের ভেতরে যে যুদ্ধটা হচ্ছে। এখন ইরাকের সরকার তারা মুখে বলছে যে ইরাকের ভূখণ্ডে কোনো আক্রমণ আসলে সেটা তারা প্রতিহত করবে।
কিন্তু যখন আমেরিকান বিমান এসে বোমা বর্ষণ করে তখন কিন্তু ইরাকি বাহিনী কোনো প্রতিহত করার চেষ্টাই নেয় না। কাজেই এগুলা মানে একটা মুখের কথা আরকি যে আমরা প্রতিহত করব। কিন্তু যুদ্ধ মানে সংঘাত, আমি যুদ্ধ বলব না, আমি বলব সংঘাত ইরাকের ভেতরে এটা পুরোদমে চলছে এবং এটা আরো বিস্তার লাভ করতে পারে যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়। কিন্তু তাহলে ট্রাম্পের পরবর্তী টার্গেট কি? মানে তার তো একেক আ একের পর এক যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সেটা ফেল করছে। রেজিম চেঞ্জ হয়নি, হরমুজ দখল করতে পারেনি, খার্গে এখনো অভিযান আ চালাতে পারেনি। তাহলে যুদ্ধ কি বিরতির দিকেই যাচ্ছে? এখন ব্যাপারটা হচ্ছে যে ট্রাম্প গতকাল রাতে আরেকটা হুমকি দিয়েছে যে হরমুজ প্রণালী যদি খুলে না দেওয়া হয় তাহলে আবার সে হুমকি দিয়েছে যে ইরানের যে পাওয়ার স্টেশন গুলো আছে, এমনকি ইরানের যে পানি শোধনাগারগুলো আছে যেখান থেকে তারা সমুদ্রের পানি, নোনা পানি শোধন করে পানীয় জলে পরিণত করে, সেই শোধনাগারগুলোতেও হামলা করতে পারে সে। এরকম একটা হুমকি দিয়েছে। এবং সেটা যদি হয় সেটা তো একটা মারাত্মকভাবে যুদ্ধ অপরাধের পর্যায়ে চলে যাবে। কারণ আপনি যখনই পানি তো আর একটা সামরিক অস্ত্র না। পানি দিয়ে তো কেউ যুদ্ধ করে না। আপনি আপনি যখন পানি সরবরাহকে যখন ধ্বংস করবেন, তখন তো আপনি সাধারণ মানুষের উপর আক্রমণ করছেন। এটা তো একটা মানে গণহত্যার পর্যায়ে চলে যাবে জিনিসটা। তো উনি সেটা জানেন। সেজন্য তিনি বলছেন যে সম্ভবত আমরা সেটাও করব। মানে তিনি হুমকি দিয়ে যাচ্ছেন। একটার পর একটা হুমকি দিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি কিন্তু জানেন অন্যদিকে ইরানও তো পানি শোধনাগারগুলো মানে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের যে পানি শোধনাগার সেগুলোর উপর হামলা করার কথা বলেছে। তার মানে এখন দ দ সেটাই হলো সেটাই হলো সমস্যা যে ট্রাম্প যদি তার হুমকি অনুযায়ী এইসব আ মানে পাওয়ার স্টেশন তারপরে মানে তেলের খনি এবং পানি পানি শোধনাগার শোধনাগারগুলোয় হামলা করে তাহলে ইরান বলেছে যে তারা পাল্টা হিসেবে পারস্য উপসাগরে যেসব আমেরিকার মিত্র দেশগুলো আছে তাদের পানি শোধনাগারের উপরে সে হামলা করবে। এখন সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এইসব দেশ তাদের ৯০% পানীয় জল পায় এই সমুদ্রের পানি আ শোধন করে। কাজেই শোধন করে। ওগুলা যদি ধ্বংস হয় তাহলে তো ঐসব দেশের মানুষ তো পানির অভাবে মারা যাবে। হ্যাঁ? তো এটা তো একটা মারাত্মক escalation হবে যদি এটা হয়। এবং সেটা ট্রাম্প জানে। ট্রাম্প জানে এবং কিন্তু সেজন্য সে হুমকিটা দিচ্ছে এবং হুমকির মাত্রাটা এখন ওই পর্যায়ে চলে গেছে। কারণ তিনি বেপরোয়া হয়ে গেছেন। কারণ তিনি চাচ্ছেন না আসলে যে কার্গ আইল্যান্ড বা এই হরমুজ প্রণালীতে এই যে মানে সৈন্য দিয়ে স্থল অভিযান যেটাকে বলা হচ্ছে, মানে অভিযানটা তো স্থলে হবে না। কারণ এটা পানি দিয়ে বা আকাশপথে হবে। কিন্তু সেখানে স্থল বাহিনী নামানো হবে, দখল করা হবে। তো এটা যদি তিনি করেন, তিনি জানেন যে এইটা খুবই কি বলবো? ব্যয়সাপেক্ষ। শুধু টাকা-পয়সা না, মানে মানব সম্পদের জন্য ব্যয়সাপেক্ষ হয়ে যাবে। কারণ ইরান এইটার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। এই ধরনের আমেরিকান অভিযানের জন্য প্রস্তুত হয়ে বসে আছে। তো উনি কিছু একটা করবেন। এত যে সৈন্য সমাবেশ করছেন, শুধু তো তাদেরকে নিয়ে গিয়ে আবার বাসায় ফেরত পাঠানোর জন্য তো করেন না। কিছু একটা তিনি করবেন। কিন্তু কি করবেন সেটা তিনি কোন ইঙ্গিত দিচ্ছেন না। অনেকে মনে করছে যে এটা খার্গ দ্বীপ না, এটা হরমুজ না। এটা উনি ইরানের অভ্যন্তরে কোন একটা লক্ষ্যবস্তুতে সৈন্য নামাবেন, যেখানে ইরান তার যে ইউরেনিয়াম গুলো আছে, enriched ইউরেনিয়াম ৪০০ না ৬০০ কেজি enriched ইউরেনিয়াম আছে যেগুলো দিয়ে আপনার পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। সেই ইউরেনিয়াম গুলা দখল করে নিয়ে আসবেন। এবং এটা যদি তিনি কিন করেন তাহলে তিনি বলতে পারবেন, "এই দেখো আমি ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর প্রকল্প একেবারে চিরতরে শেষ করে দিলাম। এইবার আমি কিন্তু একটা কয়েক বিজয় ঘোষণা করতে পারি।" কিন্তু কয়েক হাজার সৈন্য দিয়ে কি সেটা সম্ভব? ইরানের মূল ভূখণ্ডে যাওয়া, অভিযান চালানো? হ্যাঁ, এই ধরনের স্পেশাল ফোর্স অভিযান আপনি করতে পারবেন। আপনি যদি জানেন যে ঠিক কোন অঞ্চলে কোন জায়গায় এগুলো আছে, আপনি ঠিক সেখানে যাবেন, সেই জায়গাটার দখল নিবেন কয়েক ঘন্টার জন্য এবং আপনি এই enriched ইউরেনিয়াম যা আছে সেগুলো বের করে এনে আপনি আবার ফেরত চলে যাবেন। এই ধরনের ঠিক ওই ভেনেজুয়েলায় তারা প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে আ আক্রমণ মানে ক্যারাকাস আক্রমণ করে মাদুরোকে তার বেডরুম থেকে ধরে নিয়ে চলে যায়। সেরকম একটা অভিযান তারা করতে পারে। এখন এটা ইরানিরাও জানে এবং তারা জানে যে ইউরেনিয়াম কোথায় সংরক্ষণ করা আছে এবং সেই অঞ্চলটা তারা কিভাবে প্রতিরক্ষা দিবে সেই ব্যবস্থা নিশ্চয়ই করা আছে। কিন্তু তারপরেও এই ধরনের স্পেশাল ফোর্স অভিযান যখন হয়, তখন যারা আম ডিফেন্স এ থাকে, যখন তারা অনেক সময় হামলাটা এমনভাবে হয়, এমন ভয়ানক এবং অতর্কিত হয়
যে তারা সামাল দিতে পারে না। এবং এটা অতীতে হয়েছে। কাজেই আমেরিকা সে ধরনের একটা কিছু মানে চেষ্টা করতে পারে। কারণ তাদের এই বিশেষ বাহিনী যেগুলো আছে, স্পেশাল ফোর্সেস, সেগুলা বেশ নামকরা এবং তাদের বেশ ভালো ইতিহাস আছে তাদের এই সাফল্যের। এই মাদুরোর ক্যাপচারটা তো সেরকমই একটা উদাহরণ। কাজেই সেরকম কিছু ট্রাম্প সেরকম কিছু মানে চেষ্টা করতে পারেন। হরমুজ প্রণালীর উপর যেমন ইরানের দখলদারি, মানে ইরানের নিয়ন্ত্রণ আছে এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ যেতে পারে না। এর পাল্টা ব্যবস্থা হিসেবে দেখা গেল যে রাশিয়ান একটা তেলবাহী জাহাজ কিউবার পথে যাচ্ছিল, কিউবার দিকে, সেটি যুক্তরাষ্ট্র আটকে দিয়েছে। তার মানে এই যুদ্ধ কি কিউবা পর্যন্ত ছড়িয়ে যাবে? না, যুক্তরাষ্ট্র আটকায়নি। ওই ওই রাশিয়ান তেলবাহী জাহাজটা কিউবা পৌঁছে গেছে এবং তেল খালাস করা হচ্ছে। ও আচ্ছা, তাহলে আমি আগের খবর বলছি যে আটকানোর কথা ছিল। মানে আ আ আটকা আটকাবে বলে বলছিল। তার মানে তার মানে কিউবায় এই কিউবা তো এখন জ্বালানি সংকট মারাত্মক রূপ ধারণ করেছে। আমরা টেলিভিশনে দেখছি। আ তার মানে সেখানে এখন সরবরাহ আ স্বাভাবিক হয়েছে? না, স্বাভাবিক হয়েছে বলা যাবে না। কারণ রাশিয়ানদের একটা জাহাজ গেল ওখানে। এক মানে কিউবা তার তেল মূলত পেত ভেনেজুয়েলার কাছ থেকে। তো ভেনেজুয়েলা থেকে সে কোন তেল পাচ্ছে না। তারপরে পেত মেক্সিকোর কাছ থেকে। কিন্তু মেক্সিকো তাকে তেল পাঠাতে সাহস পাচ্ছে না। কারণ আমেরিকানরা কিউবা ঘিরে, তাদের নৌজাহাজ দিয়ে কিউবা ঘিরে একটা অবরোধ সৃষ্টি করে বসে আছে এবং বলছে কোন তেল ঢুকতে পারবে না। এখন এই রাশিয়ান জাহাজটাকে মানে ঢুকতে দেওয়ার পরে অনেকে ভাবতে পারে ট্রাম্প কি তাহলে তার এই অবরোধ শিথিল করছেন? সেটা যদি হয় তাহলে হয়তো আমরা দেখব মেক্সিকো থেকে কিছু তেল আসছে এবং রাশিয়া থেকে আরো বেশি তেল যাবে। এটা একটু মানে এটা হতে টেস্ট কেস হতে পারে। যে রাশিয়ানরা একটা পাঠিয়ে দেখলো যে ট্রাম্পের রিঅ্যাকশন কি হয়। মানে কদ্দূর তিনি এই অবরোধটা মানে মেইনটেইন করবেন। কারণ কিউবার অবস্থা আসলেই শোচনীয় এবং আপনার তেলের অভাবে ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে না। যার ফলে অনেক হসপিটাল বিদ্যুৎ পাচ্ছে না। কারণ জেনারেটর ফুরিয়ে যাচ্ছে। হসপিটাল, শহর মানে এই দফায়, দফায় সারা দেশে ব্ল্যাক আউট হচ্ছে। কাজেই এটা একটা মানবিক বিপর্যয় সেখানে তৈরি হয়েছে। তো ট্রাম্প হয়তো চাপের মুখে আছেন যে এখানে একটু ছাড় দিতে হবে। এইভাবে তো একটা গণহত্যার পর্যায়ে চলে যাবে। যদি এখানে লোক মারা যাওয়া শুরু করে এই অবরোধের কারণে। এবং দোষটা তো আমেরিকার হবে তখন। কিউবা সরকারের হবে না। এখন অন্য একটি বিষয়, মানে যুদ্ধের কৌশল নিয়ে, মানে আ যুদ্ধের কৌশল তো না, ইরানের প্রতিরক্ষা কৌশলে কোনো ভুল ছিল কিনা? আ ইসলামী বিপ্লবের পরে, আ এটা তো হচ্ছে ৭৯ সালে ইরানে যখন ইসলামী বিপ্লব হলো, তখন থেকে তো আমেরিকা তার, মানে আমেরিকার চোখে আ সে বৈরী রাষ্ট্র এবং সেভাবেই তার আত্মরক্ষার জন্যে সামরিক প্রস্তুতি, স্থাপনা এবং নিজেকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে তৈরি করার এগুলো করেছে, ঠিক আছে। কিন্তু তার যে প্রতিবেশী দেশগুলো, আ ইরাক এবং ভূমধ্যসাগরীয় অন্যান্য দেশ, তার সাথে যে তার সম্পর্কটা, সেটি উন্নয়নের চেষ্টা না করা অথবা তার সমর্থিত বেসামরিক জনগোষ্ঠীকে ওইসব দেশের সরকারের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া বা মুখোমুখি করা, এটাই ইরানের আপনি পররাষ্ট্র নীতির ভ্রান্তি বলে মনে করেন কিনা? আম মানে ভ্রান্তি আমি বলব না। এই কারণটা হচ্ছে কি যে এই পারস্য মহাসাগরের যেসব আরব রাষ্ট্র আছে ছোট, ছোট দেশগুলো এবং সৌদি আরব বড় রাষ্ট্র, তারা কিন্তু কখনোই ইসলামী বিপ্লবকে গ্রহণ করে নেয়নি। তারা কিন্তু সবসময় মানে ইসলামী বিপ্লবের আগেও কিন্তু তারা ইরানের প্রতি একটা বৈরী মনোভাব পোষণ করত। হ্যাঁ, শিয়া সুন্নি, ওইটা ছিল শিয়া সুন্নি বিরোধ। আরব দেশগুলো মূলত সুন্নি এবং তারা শিয়া ইরানকে খুবই সন্দেহের চোখে দেখতো আগে। ইসলামী বিপ্লবের পরে তো আরো বেশি। এবং আপনি দেখেন ১৯৮০ সালে অর্থাৎ বিপ্লবের ১ বছর পরেই ইরান হামলা করে। এবং ইরাকের এই হামলার পেছনে সৌদি আরব, কুয়েত এবং অন্যান্য আরব রাষ্ট্রদের পূর্ণ সহযোগিতা এবং ইন্ধন ছিল। এবং ইরাক সবসময় যুক্তরাষ্ট্রেরও ইন্ধন ছিল। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের ইন্ধন ছিল, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে আরব দেশগুলোর ইন্ধন ছিল। আরব দেশগুলো ইন্ধন শুধু দেয়নি, তারা পুরো জিনিসটাকে ব্যাংকরোল করার জন্য টাকা ধার দিয়েছে ইরাককে। এবং ইরাক সবসময় বলত যে, "আমার এই যুদ্ধটা আমার ইরাকের জন্য না, এটা গোটা আরব জাতির জন্য করছি আমি।" এবং এই আরব জাতির পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষার জন্য এটা আমি করছি। অর্থাৎ ইরাক কিন্তু সবসময় মানে পরিষ্কার করে দিত যে, এই যুদ্ধটার পেছনে গোটা আরব জাতি তার সাথে আছে। এবং
আরবদের মধ্যে কুয়েত, অন্যান্যরা তো টাকা দিয়ে সমর্থন করেছে। জর্ডানের বাদশাহ হুসাইন, তিনি সরাসরি এটাকে সমর্থন দিয়েছেন। কাজেই ইরান যে চেষ্টা করেন মানে বন্ধুত্ব করতে পারতো এই আরব দেশগুলোর সাথে, এটা কিন্তু খুব কঠিন বলা। কারণ এই আরব দেশগুলো কখনোই ইসলামী বিপ্লবকে মেনে নেয়নি। এবং সৌদি আরবের সাথে তো ইরানের দ্বন্দ্ব আরো বেশি, আরো গভীর। এটা একটা ধর্মীয় দ্বন্দ্ব। কারণ ইরান মনে করে এই ইসলামী যে সরকার, তারা মনে করে না যে সৌদি আরবের যে রাজ পরিবার, সৌদ পরিবার, তাদের হাতে মক্কা এবং মদিনার নিয়ন্ত্রণ থাকা উচিত। তারা মনে করে যে মক্কা এবং মদিনার নিয়ন্ত্রণ একটা ইসলামিক মানে বাহিনী বা আন্তর্জাতিক সংগঠনের ইসলামিক, উপর থাকা উচিত। হ্যাঁ, আন্তর্জাতিক ইসলামিক মানে কোনো সংস্থার উপর থাকা উচিত। কারণ তারা মনে করে যে এই আল সৌদ পরিবার ইসলামের জন্য মানে এটা একটা থিওলজিক্যাল ধর্মীয় ডিবেট, যেটার মধ্যে আমি ঢুকতে পারবো না। কিন্তু মূল কথা হচ্ছে যে ইরান এবং আরব, মানে বিশেষ করে সৌদি আরব, এই দ্বন্দ্বটা নতুন না, এই দ্বন্দ্বটা বহু পুরানো। এবং এখানে ইরানের চেষ্টা ছিল কিনা আমি জানি না কতটুকু বন্ধুত্ব করার, কিন্তু আপনি দেখেন যে এইসব দেশে আমেরিকার কত সামরিক ঘাঁটি আছে, এবং এই সামরিক ঘাঁটিগুলোর লক্ষ্যই হচ্ছে ইরান। কাজে ইরান ধরে নিয়েছে যে এই দেশগুলো সবসময় তার প্রতি বৈরী থাকবে। শুধু তাই না, তারা ইরানের শত্রুদের অ্যালাউ করবে ওখানে ঘাঁটি করে ইরানকে যাতে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই সুবিধা এরা দেবে। এবং সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, এই দুটো দেশ ইসরায়েলের সাথে সম্প্রতি খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। এবং সংযুক্ত আরব আমিরাতে বলা হয়, অভিযোগ আছে যে সেখানে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী এবং সামরিক বাহিনীর ঘাঁটি না থাকলেও ওখানে তারা ওখান থেকে কাজ করে এবং ইরানের বিরুদ্ধে সেই কাজগুলো করে। কাজে ইরান সবসময় এই দেশের যে মানে অবস্থানগুলোকে তার প্রতি একটা হুমকি হিসেবে দেখে আসছে। বিশেষ করে যখন তারা আমেরিকান ঘাঁটিগুলো ওখানে স্থাপন করতে দিল এবং আমেরিকার প্রতিরক্ষার মানে ছায়ার নিচে আসলো, তখন ইরান মানে দেখেন, ইরান সন্দেহ করে যে এগুলো সবই হচ্ছে ইরানের বিরুদ্ধে একটা আয়োজন। ইরান এবং এই কথিত আরব বিশ্বের এই বিরোধে কিছুটা দূরবর্তী অবস্থানে থাকা সত্ত্বেও মিশরের ভূমিকাটা কি? মিশরের অবস্থান কি? মিশর সবসময় কিন্তু এই ইসলামিক বিপ্লবের বিরুদ্ধে, খুবই জোরালোভাবে ইসলামিক বিপ্লবের বিরুদ্ধে। ইরানের শাহ যখন পতন হয়, তিনি দেশ ছেড়ে চলে যান এবং চলে গিয়ে কিন্তু তিনি আশ্রয় পান মিশরে প্রথমে। মিশরে আশ্রয় পান। তার ছেলে পরবর্তীতে আমেরিকা চলে যায়। কিন্তু এবং মিশর সব সময় ইরানের বিরুদ্ধে ছিল এবং তারা মনে করে যে এই ইসলামী বিপ্লব একটা মানে মুসলিম বিশ্বের জন্য একটা মারাত্মক একটা বিপর্যয়। কাজেই তারা সবসময় কাজ করেছে ইসলামী এই সরকারের বিরুদ্ধে। এবং এখনো মিশর যেটা বলছে যে তারা সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দিচ্ছে। গত 2-1 দিনের মধ্যে আল সিসির কিছু বক্তব্য ছিল যে মানে তারা এমনকি ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যোগ দিতে পারে, এরকম কথাও সে বলছে। তার মানে ইরান শুধু ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলকেই মোকাবেলা করতে হচ্ছে না, এই উপসাগরীয় দেশগুলোকেও তাকে সমানভাবে মোকাবেলা করতে হচ্ছে বা তাদের হুমকির মুখে আছে। ফেব্রুয়ারি 28 তারিখে আমেরিকা আক্রমণ করার পর ইরান যখন পাল্টা জবাব দেয়, সেখানে তারা হামলা করে ইসরায়েলকে, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, জর্ডান, ইসরায়েল, 8টা দেশকে একসাথে। কাজে বুঝতে পারছেন যে এখন 8টা দেশের সবাই তার বিরুদ্ধে যুদ্ধ করছে না। যেরকম এই পারস্য উপমহাসাগরের যে ছোট ছোট দেশগুলো, তারা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে না, এখনো তারা সরাসরি করছে না। তারা যেটা করছে, ইরান যে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলাগুলো করছে সেগুলো প্রতিহত করার জন্য, নিজেদের রক্ষা করার জন্য ব্যবস্থা নিচ্ছে। কিন্তু তারা কোনো পাল্টা আক্রমণ ইরানের কোনো স্থাপনায় বা ইরানের কোনো অঞ্চলে আরব আমিরাত বা কাতার এরা হামলা করেনি। যদিও তাদের বেশ বড় বিমান বাহিনী আছে, জঙ্গি বিমান, তাদের খুবই অত্যাধুনিক বিমান বাহিনী আছে তাদের, কিন্তু তারা সেগুলো ব্যবহার করেনি ইরানের বিরুদ্ধে। তারা এখনো বলে যাচ্ছে যে তারা সরাসরি যুদ্ধ থেকে সরে থাকতে চায়, তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে চায় না। কারণ তারা জানে যে সরাসরি যুদ্ধে জড়িয়ে গেলে তাদের যে ক্ষতি হবে, তাদের অর্থনীতি এবং তাদের ভাবমূর্তির যে ক্ষতি হবে, তাদের যে ভাবমূর্তি যে এই অঞ্চলটা শান্ত, স্থিতিশীল এবং এখানে
বিনিয়োগ করে এখানে এসে অনেক ব্যবসা করা যায়, অনেক টাকা বানানো যায়। এই জন্যই তো এইসব অঞ্চল এত ধনী। এবং এই ভাবমূর্তিটা তো চলে যাবে, নষ্ট হয়ে যাবে যদি এরা সরাসরি যুদ্ধে নেমে যায়। কাজেই তাদের জন্য কিন্তু দীর্ঘমেয়াদে তাদের অস্তিত্বের জন্যই তারা নিজেদেরকে এই যুদ্ধ থেকে একেবারে সরাসরি অংশগ্রহণ থেকে বিরত রাখছে। কিন্তু তারা বিরত রাখছে, কিন্তু যুক্তরাষ্ট্র যে এই চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে তো তারা আ মানে শক্ত কোনো অবস্থান বা আহ্বানও জানায়নি। অর্থাৎ এক ধরনের মেনে নেওয়ার বিষয়। হ্যাঁ, এখন সমস্যা হয়ে গেছে ওটাই যে তারা এখনো মনে করে যে আমেরিকা হচ্ছে তাদের রক্ষক। আমেরিকা তাদেরকে রক্ষা করবে। যদিও এই সিচুয়েশন এ বোঝা গেল যে আমেরিকা আসলে তাদের জন্য কিছু করছে না। তারা আমেরিকা যা করবে ইসরায়েলের জন্য করবে। এবং তাদেরকে ব্যবহার করবে তার স্বার্থে। আমেরিকা তার স্বার্থে হ্যাঁ, ইসরায়েলের জন্য। এবং এতে যদি ইসরায়েলের এই জন্য। আরব দেশগুলোর চরম ক্ষতিও হয়, তাও আমেরিকা সেটা করবে। কারণ ইসরায়েলের স্বার্থ সবচেয়ে আগে আসে আমেরিকার জন্য। এই অন্যান্য কোনো মিত্রের স্বার্থ আগে আসে না। এবং ইসরায়েলকে রক্ষা করাই হচ্ছে পুরো ব্যবস্থাই হচ্ছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। এই যে আমেরিকান ঘাঁটিগুলা পারস্য উপমহাসাগরে, বিশেষ করে রেডার ঘাঁটিগুলা, এই রেডার গুলোর কাজই হচ্ছে ইরানকে পর্যবেক্ষণ করা এবং ইরান থেকে ইসরায়েলে কোনো কিছু নিক্ষেপ করা হচ্ছে কিনা সেগুলা মনিটর করা। কাজেই আম কিন্তু তারপরেও এই মহাসাগরীয় দেশগুলো মনে করে যে আমেরিকার সাথে মিত্রতাই তাদের জন্য আ লাভজনক এবং সুবিধাজনক এবং সেটাই তারা চায়। তারা ইরানের সাথে তারা জানে যে ইরান আদর্শগত দিক থেকে ইরান আর এই পারস্য দেশগুলোর উপমহাসাগরীয় দেশগুলোর মধ্যে যে বিরোধ, সেটা আপনি তো দূর করতে পারবেন না। কারণ ইরান বিশ্বাস করে ইসলামী বিপ্লবে এবং পারস্য উপমহাসাগরের দেশগুলো সব হচ্ছে রাজতন্ত্র, পরিবারতন্ত্র। এমির, রাজা সব। কোন জায়গায় তো ডেমোক্রেসি নেই। কোন জায়গায় তো সাধারণ মানুষ নির্বাচনের মাধ্যমে কাউকে শাসন ক্ষমতায় বসায় না। সব তো পরিবার ভিত্তিক। তো সেটা ইরান মনে করে যে টোটালি সম্পূর্ণ অন-ইসলামিক একটা শাসন পদ্ধতি। কাজেই তাদের আদর্শগত দিক থেকে তারা এইসব শাসন পদ্ধতিকে উৎখাত করতে চায়। কাজেই কিন্তু এই ওই অর্থে তো ইরানেও প্রকৃত গণতন্ত্র নেই। না, গণতান্ত্রিক ব্যবস্থা নেই। সেটা হচ্ছে অন্য ব্যাপার। ইরানে যেটা মানে ইরান বলছে যে এইসব দেশে আছে রাজতন্ত্র। হ্যাঁ, রাজতন্ত্র মানে হচ্ছে আপনার মানে দুবাই রাজার বলুন, ছেলে রাজা হবে। হ্যাঁ, এখানে তো মানে আমির, কাতারের আমির তার পরিবার শাসন করে। সৌদি আরবের বাদশা তার পরিবার শাসন করে। কুয়েতের আমির তার পরিবার শাসন করে। কিন্তু ইরানে তো কোনো পরিবার শাসন করে না। ইরানের তো বিভিন্ন শাসন মানে করার কিছু ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠান আছে এবং প্রতিষ্ঠানগুলা কিছুটা নির্বাচিত না। এটা একটা মিক্সচার আছে। এখন এটা ইরানের এক ধরনের গণতন্ত্র। কিন্তু এটা পুরো আমরা গণতন্ত্র বলতে যা বুঝি সেটা পুরোপুরি না। কিন্তু তাদের দৃষ্টিতে এটা এক ধরনের গণতন্ত্র। কারণ এখানে কোনো পরিবারতন্ত্র নেই। এখানে কিছুটা জনগণের সম্পৃক্ততা ভূমিকা আছে এখানে। কে শাসন করবে ইরান। কাজেই তারা চায় যে এইসব রাজতন্ত্র, পরিবারতন্ত্র এগুলোকে মানে এগুলো অন-ইসলামিক এবং এগুলো উৎখাত করা দরকার। এটা হচ্ছে তাদের আদর্শগত অবস্থান। এবং সেজন্যই এই আরব দেশগুলো ইরানকে ভয় পায়। সাবির মোস্তফা, আমরা গত আলোচনায় ন্যাটো প্রসঙ্গে, ন্যাটো বা ইউরোপীয় অ যে অবস্থান এই যুদ্ধের বিষয়ে তারা সম্পৃক্ত হতে চায় না। আ এর পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বিষোদ্গার করেছেন, তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন যে ন্যাটোর তার প্রয়োজন নেই। এরপরে ইউরোপীয়র মনোভাবটা কি এখন পর্যন্ত? ইউরোপে মনোভাব পরিবর্তন হয় না। কিন্তু তারা ধীরে, ধীরে যুদ্ধে একটা ভূমিকা রাখতে চাচ্ছে। কিছু দেশ যেমন ব্রিটেন এবং ফ্রান্স। এরা ধীরে, ধীরে কিছু ভূমিকা রাখতে চাচ্ছে। এটার কারণ হচ্ছে এটা আমেরিকা তার কারণ না। এটার কারণ হচ্ছে ঐতিহাসিকভাবে ফ্রান্স এবং ব্রিটেন এই অঞ্চলে একটা প্রভাব ছিল তাদের। এবং এখনো আপনি ধরুন দুবাই, আবুধাবি, কাতার, কুয়েত সেখানে কিন্তু ব্রিটিশদের অনেক প্রভাব দেখবেন। এবং ফ্রেঞ্চরা কিন্তু এ ওমান, এবং ব্রিটিশদের চেয়ে ফরাসিদের প্রভাব আরো বেশি। ফরাসিদের ফরাসিদের প্রভাব কিছুটা আছে কিন্তু ব্রিটিশদের মতো না। আপনি ধরেন কাতারে কিন্তু ব্রিটিশ বিমান বাহিনী কাজ করছে। তারা কিন্তু কাতারি বিমান বাহিনীর সাথে ব্রিটিশ বিমান বাহিনীও কিন্তু ওখানে রয়্যাল এয়ার ফোর্স তারা কিন্তু এই ড্রোন মোকাবেলার জন্য আকাশে মানে পেট্রোল দিচ্ছে এবং অংশগ্রহণ করছে। ফরাসিরাও কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সাথে ফ্রান্সের একটা চুক্তি আছে। সেই চুক্তির অধীনে ফ্রান্স কিছু সাহায্য দিচ্ছে। কাজেই এই ২ টা দেশ
মানে দূরে থাকতে পারবে না। কারণ তাদের এখানে একটা অলরেডি ঐতিহাসিক ভূমিকা ছিল। ফ্রান্সের যেরকম লেবানন, একসময় লেবানন ছিল ফ্রান্সের আ উপনিবেশ। এবং ফ্রান্স মনে করে যে লেবাননকে মানে দেখভাল করার একটা দায়িত্ব তার আছে। দায়িত্বটা কেউ তাকে দেয়নি, কিন্তু সে নিজে নিজেই দায়িত্বটা নিয়ে বসে আছে। বিশেষ করে লেবাননের যে খ্রিস্টান সম্প্রদায় আছে, তাদের স্বার্থ ফ্রান্স মানে দেখে। এখন সেজন্য প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সারাক্ষণ এই লেবানিজ প্রেসিডেন্ট এবং ইসরায়েলের সাথে কথা বলেন। তাদের উদ্দেশ্যই হচ্ছে যে কিভাবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা যায়। কারণ ইসরায়েল বলছে যে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা লেবানন ছাড়বে না। কাজেই ইসরায়েলকে মানে আক্রমণ থেকে বিরত রাখা তাদের কাজ না। তাদের কাজ হচ্ছে হিজবুল্লাহকে কিভাবে নিরস্ত্র করা যায়। এখন হিজবুল্লাহ এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার সাথে কোনো সহযোগিতা করতে প্রস্তুত না। তারা বলছে যে ইসরায়েল যতদিন হুমকি থাকবে, ইসরায়েল যতদিন লেবাননে আক্রমণ চালানোর জন্য বসে থাকবে, ততদিন আমরা ইসরায়েলকে প্রতিহত করার জন্যই আমরা সশস্ত্র থাকব। সেখানে ফ্রান্স একটা ভূমিকা পালন করে। এই উপমহাসাগরের অঞ্চলে অবশ্যই আগে ছিল ব্রিটিশদের প্রভাব সবচেয়ে বেশি, এখন তো আমেরিকানদের প্রভাব সবচেয়ে বেশি। কিন্তু তারপরে ব্রিটিশরা এখানে ঢুকে বসে আছে। যদিও তারা কেউই এখনো সরাসরি আমেরিকানদের সাথে বা ইসরায়েলিদের সাথে সরাসরি ইরান আক্রমণের কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না এবং নিবে বলে মনে হয় না। কারণ তারা আসলেই নিজেদেরকে এই যুদ্ধে সরাসরি জড়াতে যাচ্ছে না। কিন্তু তাদের মিত্রদের জন্য যতটুকু সাহায্য করা দরকার সেটা তারা করছে আরকি। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আরেকটি দেশ সিরিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট জার্মানি সফর করছেন। এখানে এই ইরান যুদ্ধের আ এর কোনো প্রভাব প্রতিক্রিয়া আছে কিনা? বা পড়তে পারে কিনা? একটা তো আছেই, কারণ ইসরায়েলি বিমানগুলো তো সিরিয়ার আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। সিরিয়া এবং ইরাক এই ২ টা দেশের আকাশ সীমা ইসরায়েলিদের জন্য এখন উন্মুক্ত। এবং তারা ওখানেই তাদের ওই আ যে জ্বালানি যে ট্যাঙ্কার গুলা থাকে আকাশে, যেখান থেকে তারা বিমানগুলা তেল যাওয়ার পথে একবার তেল নেয়, ফেরার পথে আরেকবার তেল নেয়। কারণ ওই তেল না নিলে তো তারা এই পুরা যাত্রা করতে পারত না। কাজেই এই সিরিয়া যে মানে বিদ্রোহীদের যে বিজয় হলো ২ বছর আগে, সেই বিজয়ের ফলে সিরিয়ার আকাশ পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে ইসরায়েলের জন্য। এটা হলো একটা ফল। ২য় ফল হচ্ছে যে সিরিয়ার অধিকাংশ মানুষ হচ্ছে সুন্নি। আর একটা সম্প্রদায় আলাউইট, তারা হচ্ছে শিয়া। এই আলাউইটরা একসময় ক্ষমতায় ছিল। বাশার আল আসাদ, তার বাবা হাফেজ আল আসাদ, ইনারা আলাউইট সম্প্রদায়ের মানুষ। এবং সেজন্যই এই যে গৃহযুদ্ধটা হলো সিরিয়াতে ২০১১ সাল থেকে, সেই গৃহযুদ্ধটা হয়ে গেছিল এক ধরনের ধর্মীয় যুদ্ধ। একদিকে সুন্নি, আরেকদিকে শিয়া। সেজন্য আপনার ইরান পুরোপুরি বাশার আল আসাদকে সমর্থন দিয়েছে এবং হিজবুল্লাহ সরাসরি সমর্থন দিয়েছে। তারপরে ইরানিরা পাকিস্তান এবং আফগানিস্তানের শিয়াদের দিয়ে ২ টো মিলিশিয়া বাহিনী গঠন করে সিরিয়ায় নিয়ে এসছিল সিরিয়ান সরকারকে সহায়তা করার জন্য। কাজেই যারা বিদ্রোহী, যারা এখন ক্ষমতায়, যারা যখন বিদ্রোহী ছিল, যারা এখন ক্ষমতায়, তারা ইরানকে শত্রু হিসেবে দেখে। আহমদ আল শারা, যিনি এখন প্রেসিডেন্ট, তিনি তো একটা বাহিনীর প্রধান ছিলেন। হায়াত তাহরি আল শাম, আম যেটা ছিল আল কায়েদার একটা প্রতিষ্ঠান। তিনি এখন প্রেসিডেন্ট। তিনি এবং তার বাহিনী এবং অন্যান্য যেসব বিদ্রোহী গোষ্ঠী ছিল, তারা সবাই ইরানকে শত্রু হিসেবে দেখে। কাজেই এখানে বিদ্রোহীদের বিজয় ছিল ইরানের জন্য একটা বিপর্যয়। এর ফলে সিরিয়াতে যত প্রভাব ছিল সবই একসাথে একবারে এক ধাপে হারিয়ে ফেলে। যার ফলে সিরিয়াতে ইরানের আর কোনো প্রভাব নেই। এবং ইসরায়েল যা খুশি তাই করতে পারে। এবং যা খুশি তাই করেও। কাজেই এটা সিরিয়া ইরানের জন্য একটা বিরাট লস, বিরাট ক্ষতি হয়ে গেছে। এই সিরিয়ার যে বিদ্রোহীদের বিজয়, সেটা ইরানের জন্য বিরাট ক্ষতি হয়ে গেছে। বিরাট ক্ষতি। তাহলে যুদ্ধ তো এক সময় না এক সময় সে নিকট অতীতে নিকট ভবিষ্যতে অথবা সুদূর ভবিষ্যৎ যুদ্ধ একসময় থেমে যাবে। এরপরে যে আ আ ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সম্পর্ক, যেমন যেটি বললেন যে সিরিয়া তার হাতছাড়া হয়ে গেছে, ইরাকে তার এক ধরনের ভূমিকা আছে এবং সৌদি আরব বা অন্যান্য দেশে লেবাননেও এক ধরনের চাপের মধ্যে, কারণ আ লেবাননে একটা এক অংশ তো ইসরায়েল দখল করে নিয়েছে এবং সেটা ছাড়বে বলে মনে হয় না।
তাহলে রাজনৈতিকভাবেও ইরান আরো কোণঠাসা হচ্ছে কিনা? যুদ্ধের ফলাফল যাই হোক। যুদ্ধের যুদ্ধের ফলাফলটা যাই হোক, আম ইরান কোণঠাসা সবসময় ছিল। শুধু তার একটা সুবিধা ছিল যে ইরাকের যে সরকার সেটা ইরানের সাথে ভালো সম্পর্ক রাখত এবং ইরাকে তার একটা আম ভালো প্রভাব ছিল, যেটা এখনো আছে। কিন্তু ইরাকের সরকার আবার আমেরিকার কথা ছাড়া কিছু করতে পারে না। আমেরিকা যেমন ধরুন তাদের প্রধানমন্ত্রী কে হবে সেটা কিন্তু আমেরিকার অনুমতি ছাড়া হতে পারে না। তারা যে নুরি আল মালিকি বলে একজন রাজনীতিক আছেন, যাকে আমেরিকানরা এক্কেবারে দেখতে পারে না। তাকে নমিনেট করা হয়েছিল। ইরানের যে সবচেয়ে বড় ইরানের সংসদে যে সবচেয়ে বড় গোষ্ঠী, তারা নুরি আল মালিকিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন করেছিল। কিন্তু আমেরিকার আপত্তির মুখে তাকে উইথড্র করে ফেলে তারা। তারা ওটাকে রাখতে পারেনি। কাজেই ইরাকের সরকার একেবারে পুরোপুরি যে স্বাধীন, সার্বভৌম তা না। আমেরিকা এখনো অনেক কিছু মানে নির্ধারণ করে দেয় ইরাকের জন্য। কিন্তু তারপরেও ইরানের একটা প্রভাব সেখানে আছে। সিরিয়াতে যেটা ছিল সেটা পুরোপুরি চলে গেছে। ই আ লেবাননে যেটা ছিল হিজবুল্লাহর মাধ্যমে। এখন হিজবুল্লাহ একটা কোণঠাসা অবস্থায় আছে। কারণ লেবানের সরকার, যে নতুন সরকার আছে ওখানে, সেই সরকার হচ্ছে পুরোপুরি হিজবুল্লাহর বিরোধী। তারা ইসরায়েলের সাথে আলোচনা করে, তারা ফ্রান্সের সাথে আলোচনা করে, সিরিয়ার সাথে আলোচনা করে, কিন্তু তারা হিজবুল্লাহর সাথে কোনো আলোচনা করে না। তারা শুধু বলে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। সো সেদিক থেকে দেখতে গেলে ইরান অবস্থা এই যুদ্ধের আগেই আ মানে করুণ, মানে একটা কোণঠাসা অবস্থায় ছিল। এই যুদ্ধের ফলে উপমহাসাগরীয় অঞ্চলের যেসব দেশগুলো আছে তাদের সাথে সম্পর্ক আরো অবনতি হয়েছে বলেই মনে হয়। কিন্তু এই উপমহাসাগরের দেশগুলো জানে এবং তাদের মাঝে মধ্যে বলেও তারা যে ইরান তো একটা ভৌগোলিক বাস্তবতা। ইরান তো চাইলেই, আমরা চাইলেই তো ইরান তো চলে যাচ্ছে না কোথাও। কাজেই ইরানের সাথে সহবাস, ইরানের সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক রেখেই তাদেরকে চলতে হবে। কাজেই এই যুদ্ধটার পরে কিন্তু এমন একটা সময় আসবে যখন ইরান এবং এই পারস্য মহাসাগরের যে আরব দেশগুলো, তাদের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ একেবারেই দরকার হবে এবং তাদেরকে সেটা ওয়ার্ক আউট করতে হবে। এখন ইরান চাইবে যে ওইসব দেশে যেন কোনো মার্কিন সামরিক ঘাঁটি না থাকে। এটা একটা ইরানের দাবি হবে। কিন্তু ওইটা তারা মানবে কিনা, কারণ তারা যথেষ্ট নিরাপদ ফিল করবে কিনা আমেরিকানরা যদি চলে যায় ওখান থেকে, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার। তো এটা একটা নেগোসিয়েশন এর ব্যাপার। কিন্তু এই এই অঞ্চলে ইরানের সাথে সম্পর্ক এদের রাখতে হবে এবং ওদের সাথে ইরানের সম্পর্ক রাখতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কাজেই কূটনৈতিক দিক থেকে এই সম্পর্কটা থাকবে। যদিও তারা একেবারে জানের দোস্ত হবে না। আ কিন্তু একটা কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক থাকতেই হবে তাদের মধ্যে। বাণিজ্যিক সম্পর্ক আমরাও আশা ক আমরাও আশা করি প্রতিবেশী দেশ হিসাবে ইরানের সাথে তার আ উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক ভালো সম্পর্ক হবে আ উভয় পক্ষের জনগণের স্বার্থেই, শুধু রাষ্ট্র নয়। এবং যদি তাদের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশন, কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়, বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, তাহলে অন্য প্রান্ত থেকে কোনো সেই যত বৃহৎ শক্তি হোক, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তি, তারা এসে সবকিছু এখানে চাপিয়ে দিতে পারবে না, যুদ্ধ চাপিয়ে দিতে পারবে না। এই প্রত্যাশা রেখে আজকে এখানেই আলোচনা শেষ করছি। সাবির মোস্তফা, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা কথা বললাম বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।